গল্প একফালি সুখ পর্ব ২৮ লিখেছেন তাসনিম জাহান মৌরিন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার বেশ ভালোই অভ্যাস রয়েছে মৌরিনের। ২ সেকেন্ডের জন্য সেই চিরচেনা রূপ থেকে বেরিয়ে এলেও মুহূর্তেই নিজেকে সামলে নেয় মৌরিন। অন্যদিকে মৌরিনের থেকে প্রত্যুত্তর না পেয়ে রিমি আবারও বলে, মৌ, শুনতে পাচ্ছিস তুই? নাহিদ ভাইয়া ভার্সিটি অবধি চলে এসেছিল। মৌরিন চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, তো আসতেই পারে, নিজের শহরে ফিরেছে, যে কোনো জায়গায় যেতেই পারে। মৌরিন, তুই বুঝতে পারছিস না, উনি তোর খোঁজ করতে এসেছিল। আমি যতটা খেয়াল করেছি তাতে হয়তোবা এখনও কিছু জানতে পারিনি, তবে জানতে কতক্ষণ? ওয়েট ওয়েট রিমি, তুই কি ভাবছিস আমি কারো থেকে পালাতে এখানে এসেছি? আমি ভয় পাই কাউকে? আমি সেটা বলতে চাইনি মৌ। তাহলে কি বলতে চাইছিস? একটা কথা ভালো করে জেনে রাখ, আমি কখনো কোথাও পালিয়ে যাইনি, আর যাবও না। আমি কেবল একটুখানি শান্তি চেয়েছি, আর তার জন্যই কাউকে আমার বর্তমান ঠিকানা জানাতে চাইনি, আর চাচ্ছিও না। তবে কেউ যদি জেনেও যায় তাতে আমার কিছু আসে যায় না। মন থেকে বলছিস তো? নাহিদ ভাই তোর সামনে গিয়ে দাঁড়ালে ব্যাপারটা ভালো হবে। তাচ্ছিল্যের সুরে হেসে মৌরিন বলে, একজন রাস্তার লোক আমার সামনে এলো বা না এলো তাতে আমার কি? মৌরি অবাক হয়ে বলে রিমি। মৌরিন জানালার পাশে গিয়ে দাঁড়ায়। শরীরে জড়িয়ে রাখা ওড়নাটা একদিকে সরে যায়। চোখ বন্ধ করে কিছুক্ষণ শীতল বাতাস অনুভব করে মৌরিন। জানালায় পিঠ ঠেকিয়ে বলে ওঠে, অবাক হওয়ার কী আছে? আমি তাকে রাস্তার লোকই মনে করি, এমনকি সেটার চেয়েও নিকৃষ্ট। সে তো নিজের ভুলটা বুঝতেও পারে মৌ। ভালো তো, ভুল বুঝতে পারা ভালো, তবে ভুল শুধরে নেওয়া সোজা নয়, এক্ষেত্রে সম্ভবও নয়। আর না, আমি তা চাই। তার জন্য বিন্দুমাত্র অনুভূতিও কি তোর মধ্যে নেই মৌ? না, নেই, ছিলই না কখনো। তুই শিওর? 110%। আর কিছু? চুপ করে রইল রিমি। খানিক বাদে অসহায় কণ্ঠে বলল, মৌ, কোনোভাবে কি ফিরে আসা যায় না? যায় না? কেন যায় না? আমি জানি তুই কারোর কথার ধার ধারিসনি কখনো। তাহলে কেন অন্যদের জন্য? কারোর জন্য নয়, নিজের জন্য। হাতের সাহায্যে জানালার গ্রিল ছুঁয়ে চোখ বন্ধ করে নেয় মৌরিন। শান্ত কণ্ঠে বলে, আমায় কেউ দুর্বল করতে পারবে না রিমি, তবে ওই শহর আমায় দুর্বল করে দিচ্ছিল। ক্লান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল নিজের জোর হারিয়ে ফেলছি। আমি পরীক্ষার মুখোমুখি হতে পছন্দ করি, কঠিন থেকে কঠিনতর পরীক্ষাও আমি দিতে প্রস্তুত। নিজের উপর বিশ্বাস আছে আমার, আমি চাইলে সব করতে পারি। তবে আমার চিন্তাধারা বদলে যাচ্ছিল। ওই কাটা বিছানো পথটা আমি চাইলেই পাড়ি দিতে পারতাম, তবে আমি সেটা চাইনি। বলতে পারিস এই ক্ষেত্রে একটু স্বার্থপরতা করলাম। নিজের জন্য কঠিন এই পথটাকে ঈষৎ সহজ করলাম নিজ দায়িত্বে। আমার চলার পথটা ফুলে সজ্জিত নয়, বিষাক্ত কাটার মাঝে শুরু পথে হেঁটে যেতে হবে আমার আর তার নিজের বুদ্ধিতেই। দীর্ঘশ্বাস ছাড়ল রিমি। মৌরিনের উদ্দেশ্যে প্রশ্ন ছিল, যদি তা কোনো ব্যক্তি হয়? ঠোঁট প্রশস্ত করে হাসে মৌরিন। প্রশ্নের উত্তরে বলে, তা হবে না, নিজেকে চিনি আমি। আব্বু ব্যতীত কোনো ব্যক্তি আমায় আজ পর্যন্ত দুর্বল করতে পারেনি, পারবেও না। যদি পারে? যদির কথা আমি বলতেই চাইছি না। যদি বলতে কোনো শব্দই আমি ভাবতে চাই না। দোয়া করি মৌ, কোনো ব্যক্তি তোর দুর্বলতা হয়ে না আসুক। সে আসুক তোর শক্তি হয়ে, সাহস হয়ে, তোর ছায়া হয়ে। চাইছি না ছায়া, অন্ধকারে, কিন্তু সেই ছায়াও আমাদের কিঞ্চিত ভয় পাইয়ে দেয়। কথায় পারবো না তোর সঙ্গে। মৃদু হাসে মৌরিন। মায়ের পরে কাউকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে দাবি করলে সেটা হবে রিমি। এই মেয়েকে না চাইতেও
অনেক কিছু বলে ফেলে, আর রিমি ওর সব কথা শুনে। সে বলে, তোর কথাগুলো অনেক মোটিভেশন দেয় আমায়। মোটিভেশন স্পিকার হয়ে যেতে পারিস কিন্তু। এখন রিমির সাথে সাথে রাতুলও মাঝে মধ্যে এই কথা বলে। দুদিন আগেই তো বলেছিল, তুমি কিন্তু কথা দিয়ে মানুষের মনে দাগ কেটে দিতে পারবে মৌরিন। আরও কিছুক্ষণ কথা বলে ফোন কাটে মৌরিন। জানালার সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল। নিজের দু একজন শুভাকাঙ্ক্ষীদের কথা শুনে মাঝে মধ্যে হাসি পায় মৌরিনের। কী এমন কথা বলে সে, খুব একটা ভেবেচিন্তে তো বলে না, কিন্তু তবে একদম মুখে এলেই বলে দেয় এমনটাও নয়। মৌরিন খেয়াল করে দেখল তার অর্ধেক বেশি করে রাখা চুলগুলো এখন পুরোটাই খুলে গেছে। ছোট করে নিঃশ্বাস ফেলে আবারও নিজের বিনুনি করতে মনোনিবেশ করে সে। 6 দিনের শেষ কাঙ্ক্ষিত নাটকের শুটিংয়ের সমাপ্তি ঘটল। টানা শুটিং চলছে 6 দিন, ফলে সকলেই ক্লান্ত। এমনকি তন্নির একসঙ্গে দুটো নাটকের শুটিংয়ের কাজ চলাতে হয়েছে। যথেষ্ট পরিশ্রমী মেয়ে না হলে এতটা ঢকল দিয়ে হয়তো অসুস্থ হয়ে পড়ত। রাতুল নিজেকেও সুস্থ মনে করে তার শুটিং সেটে এসেছে। শেষ দিনের শুটিং না এলে নিজের কাছে খারাপ লাগবে। তাছাড়া হাতের ব্যাগটাও এখন খুব একটা গাঢ় নয়। তবু তন্নি এখন অবধি 10-12 বার জিজ্ঞেস করেছে। শুটিংয়ের চেয়ে রাতুলের প্রতি যেন তার মনোযোগ বেশি। সব শেষে শুটিং শেষ করে সকলে একত্রিত হয়ে বসে আছে। রুবেল, রাতুল, তন্নি, তুর্য, মৌরিন সহ আরও 4-5 জন উপস্থিত আছে সেখানে। মৌরিনকে তন্নি নিজের পাশে এসে বসিয়েছে। মৌরিনকে খুব ভালো লাগে তার, খুব চুপচাপ, তবে নার্ভাস নয়। অনেকেই প্রথম প্রথম সেটে এলে অস্থির হয়ে যায়, তবে মৌরিনের ক্ষেত্রে তেমনটা হয়নি। তাকে আজ অবধি এতটুকু নার্ভাস হতে দেয়নি তন্নি। দেখেনি তন্নি। আর এই বিষয়টাই তার বেশি পছন্দের। আত্মবিশ্বাসে ভরপুর মৌরিনকে তাই বেশ পছন্দ হয়েছে তন্নির। রাতুল কোনো কথা বলা শেষ করে বলে, আম্মা অনেক জেদ করছে, মনে হয় এবার সিলেট যেতেই হবে কদিনের জন্য। তন্নি উৎসাহিত হয়ে বলে, ভালো তো, আমিও অনেকদিন কোথাও ঘুরতে যাচ্ছি না। তবে সিলেট তো গিয়েছি সেই 2 বছর আগে, আরেকবার যাওয়া উচিত। তন্নি তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই তুর্য, চল না সবাই মিলে সিলেট যাই, নির্ঝরকেও সাথে নিয়ে যাব। নির্ঝরের কথা শুনে রাতুল বলল, বেচারা নাকি জ্বরে পড়েছে, তাহলে ওর সঙ্গে তো দিয়াকেও নিয়ে যাওয়া যায়। তুর্য চোখ বড় বড় করে বলে, মাপ চাই ভাই, আমার ঢাকা শহরেই যথেষ্ট সুন্দর, আর কোথাও যেতে হবে না। রুবেলও এবার মজার ছলে বলে, ভাবা যায় তুর্যও কিনা এখন দিয়াকে ভয় পাচ্ছে। সবাই একসঙ্গে হাসতে লাগলো, যা দেখে বিরক্ত হলো তুর্য। রাতুল হাসি থামিয়ে মৌরিনের উদ্দেশ্যে বলল, ভালো কথা মৌরিন, রিমিও তোমার কথা বলছিল অনেকবার। একবার গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো, আম্মু খুশি হবে আর রিমি তো লাফাবে। মৌরিন স্মিত হেসে বলে, ইচ্ছে নেই ভাইয়া। তন্নি মৌরিনের দিকে তাকিয়ে বলে, কেন গো, কি সুন্দর শহর, তোমার মন খারাপ হয় না বুঝি? মৌরিন হাসির মাত্রা বাড়িয়ে বলল, হয় না তো। তুর্য দৃষ্টি স্থাপন করল মৌরিনের দিকে। গতকাল নিজেকে অনেক বুঝিয়েছে মৌরিনের ব্যাপারে, আর ভাবব না, ঠিক করেছে। তবু কয়েক ঘন্টার ব্যবধানে আবারও সৃষ্টি হচ্ছে সেই কৌতূহল, যার মাত্রা ক্রমশ বেড়েই চলেছে, কমার কোনো নামই হচ্ছে না। এক ফালি সুখের পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।